শঙ্কার মধ্যে আছি কিনা। নিশ্চয়ই শঙ্কার মধ্যে আছি যে দেশে হঠাৎ করে বোমা পাওয়া যাচ্ছে, 2-3টা জায়গায় বোমা, কোথাও প্রেসার কুকার বোমা, টাইম বোমা, এই বোমগুলো পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে জাতিসংঘ একটা সাংঘাতিক আরো আশঙ্কাজনক তথ্য বাংলাদেশকে জানালো, বিশ্ববাসীকে জানালো যে আল কায়েদা বাংলাদেশে তৎপর হওয়া শুরু করেছে। আমরা এই বাংলাদেশে জঙ্গি বিরোধী বহু অভিযান দেখেছি, জঙ্গি তৎপরতা দমনের ইতিহাস আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আছে। এই সংখ্যাটা হঠাৎ করে কেন এই পর্যায়ে গেল? এটা কি ডক্টর ইউনূস সরকারের শাসনামলে যে দুর্বলতা ছিল এবং উগ্রপন্থীদের যে প্রশ্রয় দেওয়া হয়েছে, পাকিস্তানি উগ্রপন্থী সংগঠনের নেতারা আনাগোনা করেছে, এর কি কোনো সম্পর্ক আছে কিনা? মানে এই সুযোগে তারা একটা অনুকূল পরিবেশ পেয়ে বাংলাদেশে এখন আবার এরকম করতে পারছে কিনা। পাশাপাশি ভারত বাংলাদেশ একটা ঠান্ডা কূটনৈতিক যুদ্ধ চলছে কিনা শেখ হাসিনাকে কেন্দ্র করে। বাংলাদেশ একরকম অবস্থানে, ভারত একেবারে পাল্টা ভিন্ন অবস্থানে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সরকার যেরকম চায়, ভারত তার কোনো কিছুই কানে নেয় না, নেওয়ার প্রয়োজন মনে করে না। এবং আরেকটা দিক হচ্ছে যে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা ট্রিবিউনে, ঢাকা ট্রিবিউনে দেখলাম একটা নিউজ যে শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমান ভারত সফরে যাবেন না। এটা কতটুকু বুদ্ধিমত্তার সিদ্ধান্ত, কতটুকু ম্যাচিওর সিদ্ধান্ত এবং সম্ভাব্য ভারত ট্যুর হবে কি হবে না, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনি বিশ্লেষণ। আজকে তোমার সঙ্গে আলোচনা করার শুরুতে আমি কিছু স্মৃতি আচরণ করাতে চাই। তুমি দেখো আমার পিছনে ম্যাডাম একটা ছবি আছে, দেখছো ছবিটা? ছবিটা ফ্যাকাশে হয়ে গেছে, অনেক পুরনো ছবি। এই ছবিটা 1991 সনের নভেম্বর মাসে ম্যাডাম বেনু ছিল ম্যাডামের ক্যামেরাম্যান। বেনু তুলে ওটাকে প্রিন্ট আউট করে ম্যাডামকে সাইন করে দিয়েছিল, দস্তখত করা আছে ম্যাডামের 1991 সনে। এই ছবিটা তিনি আমাকে দিয়েছিলেন, কারণ তিনি নভেম্বর মাসে আমাদের কটিয়াদীতে সফর করতে গিয়েছিলেন। আমি তখন সংসদ সদস্য ছিলাম। ওই সময় উনি আমার কাছে গিয়েছিলেন, আমার ফার্মে গিয়েছিলেন, আমার ব্যক্তিগত ব্যক্তিগত দাওয়াতে উনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। এটা আমার জীবনের চরম সৌভাগ্য। এরকম সৌভাগ্য আমার জীবনে কখনো হয়নি। 2টা অনুষ্ঠান হয়েছে, একটা আরেকবার আমার ঢাকা শহরে আমার ছেলের বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, দেশমাতা খালেদা জিয়া। এখন এই ছবিটার কথা কেন মনে করলাম তোমাকে, এই ছবিটার ম্যাডাম যখন গিয়েছিল নভেম্বর মাসে, তখন ছবিটা আমাকে দেওয়া হয়েছিল। এই ছবিটা এখন আমি প্রিজার্ভ করতেছি। মাঝখানে ছবিটা হারিয়ে গেছিল, আমার একটা বিল্ডিং ভেঙে গেছিল, সেই বিল্ডিং এর নিচে পড়ে গেছিল, তাই ছবিটা নষ্ট হয়ে গেছে। তো আমি এখনো ছবিটা রাখার চেষ্টা করছি। আমি যতদিন বেঁচে আছি ছবিটা থাকবে। আমেরিকার আমলে ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। আজকে সালাউদ্দিন যিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন ছিলেন এপিএস টু প্রাইম মিনিস্টার। ওনার পিএস ছিলেন মুসাদ্দেক হোসেন ফালু। এপিএস সালাউদ্দিনের একটা অন্যতম বড় কাজ ছিল প্রধানমন্ত্রীর দেশমাতা খালেদা জিয়া যেখানে যেতেন সেখানে উনি কিছু কমিটমেন্ট করে আসতেন, বলে আসতেন এই কাজগুলো হবে। আমার এখানে তখন কিশোরগঞ্জ যাওয়ার কোনো রাস্তা ছিল না, তোমরা জানো কিনা জানি না। 91 সনে আমরা কিশোরগঞ্জ যেতাম মাটির রাস্তা দিয়ে, ইটের রাস্তা দিয়ে ভৈরব থেকে, আর ঘুরে আসতে হতো ভৈরব দিয়ে। এছাড়া আমাদের কিশোরগঞ্জে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আল্লাহ রহমতে, আল্লাহ শুকরিয়া, আমাদের অনেক রাস্তা হয়েছে। আগে যেখানে আমার 6-7 ঘন্টা 8 ঘন্টা লাগতো আমার গোসিয়াটা যেতে, এখন আল্লাহ রহমতে আমি 2.5 ঘন্টায় যেতে পারি। এটা আল্লাহ শুকরিয়া, সম্ভব হয়েছে এই দেশমাতা খালেদা জিয়ার কারণে। তিনি আমার রাস্তাগুলোকে সব অনুমোদন দিয়েছিলেন তৎকালীন 91 সনে। পরবর্তীতে ধাপে ধাপে অনেকগুলো সরকার করেছে। আমি কথা তোমাকে এই জন্য বললাম, উঠে দিতে আমি একটি সরকারি মৎস্য খামার করিয়েছিলাম। আমার দেখার পরে ম্যাডাম তখন কমিটমেন্ট দিয়েছিল যে তোমার এখানে একটা সরকারি মৎস্য খামার করে দেই, কারণ তখন সরকারি 2টি মৎস্য খামার করার একটা পরিকল্পনা ছিল। তো নোমান সাহেব ছিলেন তখন মৎস্যমন্ত্রী, কাজে আমার কোনো সমস্যা হলো না। নোমান সাহেব তখন তাৎক্ষণিকভাবে সেটা অনুমোদন দেন এবং 92 সনে এই কাজটি হয়। আমার কটিয়াদীতে একটা মৎস্য খামার, সরকারি মৎস্য খামার, হ্যাচারি, আর একটি হবিগঞ্জে। আল্লাহকে শুকরিয়া, সেটা এখন টিকে আছে, বেঁচে আছে এবং অত্যন্ত ভালোভাবে আছে। এখানে আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশমাতা খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান সাহেব আগামী 16 তারিখে সেই মৎস্য হ্যাচারিতে যাচ্ছেন। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত খুশির, আমি গর্বিত। আমি সেটা 1992 সনে এই মৎস্য খামারটি প্রতিষ্ঠা করতে পেরেছিলাম বলে, সরকারি মৎস্য খামারটি সেখানে নিয়ে গেছিলাম বলে,
সরকারি লোকেরাই বলবে, নিয়ে গেছিলাম বলে আজকে এই যে মৎস্য পক্ষ শুরু হবে 16ই ডিসেম্বর থেকে। আমাদের সময় ছিল মৎস্য দিন, ম্যাডাম করেছিল মৎস্য সপ্তাহ, পরে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী করে গেছেন মৎস্য পক্ষ। আমরা সেই মৎস্য পক্ষের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, এবং সেখানে তিনি প্রায় সারা দিনটাই কটিয়াদী এবং কিশোরগঞ্জে থাকবেন। আমি অত্যন্ত গর্বিত, আমি ওনাকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কটিয়াদীবাসী তথা সমগ্র কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আমি ওনাকে প্রাণ ঢালা স্বাগতম জানাচ্ছি। জনগণকেও বলেছি, জনগণ সবাই যাবে, কে দাওয়াত পেল কে দাওয়াত পেল না সেটা বড় কথা নয়। আজকে আমি অত্যন্ত গর্বের দিন, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আমাকে দাওয়াত দিল কি দিল না, আমাকে যেতে বললো কি যেতে বললো না, তাতে কিছু আসে যায় না। সময়ের প্রেক্ষাপটে কে কি দাওয়াত পায় কে কি পায় না সেটা নিয়ে আলোচনায় কিছু করার নাই। কিন্তু আমি আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি আল্লাহর কাছে অসীম শুকরিয়া আদায় করছি যে কাজটি আমি 1992 সনে করে দিয়ে আসছিলাম। দেশমাতা খালেদা জিয়ার কলম দিয়ে নুমান সাহেবের মাধ্যমে আজকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি দেশমাতা খালেদা জিয়াকে, শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার প্রিয় নেতা নুমান ভাইকে। ওনাদের মাধ্যমে আমি এটা তখন করতে পেরেছিলাম 1992 সনে। ইতিহাস দেখতে বলবেন। কাজে আমি করি নাই, সরকার করেছে, আমি হয়তো একটা মাধ্যম ছিল, আমি চেয়েছিলাম, দরখাস্ত করেছিলাম, কিন্তু দেশমাতা খালেদা জিয়া যদি না দিতেন তাহলে সেটা কোনদিন পাইতাম না। এই সালাউদ্দিন সাহেব তিনি সেটা ম্যাডামের ওই কমিটমেন্টের মধ্যে তুলে দিয়েছেন। আমি সালাউদ্দিন সাহেবের কাছে কৃতজ্ঞ। তখন আমি অনেক কিছু পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে, আমি অনেক কিছু পেয়েছি এই সালাউদ্দিন সাহেবের মাধ্যমে। এই সালাউদ্দিন সাহেবের কাছে আমি যখন যেটা বলেছি ম্যাডামের নাম, অবশ্য ম্যাডামই সবসময় বলে দিয়েছেন, কিন্তু সালাউদ্দিন কখনো না করে নাই, বরঞ্চ কোনো কিছু নতুন কিছু আসলে এই সালাউদ্দিন সাহেব আমাকে বলতেন। সালাউদ্দিন সাহেব তখন ছিলেন এপিএস সেকশন অফিসার, লেভেলের অফিসার, তো ডিএস ডিপ্টি সেক্রেটারি হন নাই, সরকারি চাকরিতে ছিলেন। আমি তখন একজন সংসদ সদস্য ছিলাম, মেজর রিটায়ার্ড করছি আরো 15 বছর আগে, তারপরে এমপি হয়েছে 91 সনে, আমি তখন এমপি ছিলাম। আমি আজকে ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে, সেদিন আমাকে এই মৎস্য প্রতিষ্ঠা করার জন্য অনুমোদন দিয়েছিলেন। আমি তো অবশ্যই কৃতজ্ঞ দেশমাতা খালেদা জিয়ার কাছে, অবশ্যই আমি কৃতজ্ঞ আমি নুমান ভাইয়ের কাছে। আমি আজকে অবশ্যই আনন্দিত, খুশি, আমি মহা খুশি। এত বড় খুশি আমি কোনোদিন হই নাই যত খুশি হয়েছি আজকে আমার সেই প্রতিষ্ঠিত মৎস্য প্রতিষ্ঠানে আজকে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং তারেক রহমান সাহেব যাচ্ছেন। এর চেয়ে আনন্দের বিষয় আমার এর চেয়ে বেশি হতে পারে না। তুমি আজকে সুযোগ দিয়েছো বলে আমি সরি ভাই, তোমার আন্তর্জাতিক আলোচনা করার আগে আমি কিশোরগঞ্জের মানুষ, তুমিও কিশোরগঞ্জের মানুষ, আসো আমরা সবাই মিলে তারেক রহমান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কিশোরগঞ্জে সবাই মিলে স্বাগত জানাই। আমি কটিয়াদীবাসীর সবার কাছে অনুরোধ করবো, দল মত নির্বিশেষে আগামী 16 তারিখে আপনারা সবাই যাবেন। আমাকে অনেকে ফোন করেছেন, অনেকে জানতে চেয়েছেন আমি যাবো কি যাবো না। আমি যাবো কি যাবো না সে বড় কথা না, আমি না গেলেও আমার মন প্রাণ সবকিছু ওখানে আছে। আমি সারাটা দিন আমি কটিয়াদি থাকবো, সারাটা দিন আমি পাকুন্দিয়া থাকবো, সারাটা দিন আমি ওই মৎস্য খামারে থাকবো, আমার প্রাণ থাকবে, আমার মন থাকবে। আমি শারীরিক ভাবে যেতে পারবো কিনা জানি না, তবে আমি জনগণের কিছু অনুরোধ করবো আপনারা সবাই যাবেন। তিনি যেন দেখতে পারেন কটিয়াদির মানুষ এখনো দেশমাতা খালেদা জিয়ার যে উদ্গ্রীব হয়েছে, এখনো দেশমাতা খালেদা জিয়ার তারা কৃতজ্ঞ, তারা কৃতজ্ঞ, তারা কৃতজ্ঞ। এই বিষয়টি আমি আজকে তোমার মাধ্যমে তুলে ধরলাম। আশা করি কিছু মাইন্ড করো না, কিছু মনে করে নিও না। এটা আমি একটা আবেগে বললাম। আজকে দেশমাতা খালেদা জিয়া নাই, কিন্তু সে 92 সনে যেটা আমরা প্রতিষ্ঠা করেছি 1992 সনে, আজ থেকে প্রায় 36 বছর আগে। আপনার কাছে শুকরিয়া, সেখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশমাতা খালেদা জিয়ার সন্তান, জননেতা তারেক রহমান সাহেব সফরের সফলতা কামনা করি। সফলতা কামনা করি। ওনার শুধু নয়, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সফলতা অবশ্যই প্রধানমন্ত্রী সব সফলতা হয়, কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি যে ওই জায়গাটাকে সিলেক্ট করেছেন। উনি হবিগঞ্জ যেতে পারতেন। উৎসবের আওয়াজ পত্রিকা নিউজ হয়েছে যে কিশোরগঞ্জে একটা উৎসব ভাব হচ্ছে। কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আসি তোমার বিষয়, এই তালেবানরা তো বাংলাদেশে বলো সারা বিশ্বে বলো, এটা আসলে বলতে হয়, তালেবানরা হলো কোন পশ্চিমা গোষ্ঠীদের, আমেরিকানদের তৈরি করা একটা বিষয়। যখন আফগানদেরকে তারা কন্ট্রোল করতে পারছিল না, যখন আফগানিস্তান রাশিয়ানরা দখল করে নিয়েছিল,
তখন থেকে তালেবান সৃষ্টি করা হয়েছে। তালিবান মানে ছাত্র। আমরা যখন ছাত্র সংগ্রাম করি সেটা যদি আরবিতে সংগ্রাম করা হয় তাহলে তালেবান শক্তি। তো সেখানে তালেবান আমরা মুসলিম শব্দ ব্যবহার করি, তা আমাদের ছাত্র শক্তিও তালেবান হতে পারে, তারাও বলতে পারে আমরা তালেবান। তালেবানের সবসময় সন্ত্রাসী হয় না, সবসময় তালেবানরা সন্ত্রাস। হ্যাঁ, তবে তালেবানরা বিবেকমান, আবেগপ্রবণ, তারা দেশের জন্য, জনগণের জন্য তারা জীবন দিতে পারে, জীবন দিতে চায়। এটা হলো পার্থক্য। তালেবান মানে সন্ত্রাসী নয়, তালেবান মানে কোনো কঠোরপন্থী নয়, তালেবান মানে দেশপ্রেমী একটি ছাত্র শক্তি, যেটা বাংলাদেশ ছাত্ররা ছাত্র বলে। আমরা ছাত্র সমাজ বলি, ছাত্র লীগ বলি, ছাত্র দল বলি, ছাত্র শিবির বলি, এরা সবাই কিন্তু আরবিতে বলবে তালেবান। তালেবান মানে যারা তালিব নিচ্ছে, যারা শিক্ষা দিচ্ছে, শিক্ষানবিশ। শিক্ষানবিশেরই আরবি শব্দ হলো তালেবান। এখন তোমরা তালেবান দেখে আল কায়দা বানায় ফেলো। আল কায়দা হলো একটা রাজনৈতিক সংগঠন যারা মনে করে সংগ্রামের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে তারা সকল ফয়সালা করবে। এটা আগে মাওবাদীরা করতো, নকশালিস্টরা করতো, আগে আমরা চে গুয়েভারকে দেখেছি এই কাজ করতে, আমরা দেখেছি সারা বিশ্বে। এখন ইসলামের নামেও অনেকে জিহাদ করতে চায়, তার মধ্যে একটি হলো আল কায়দা। আল কায়দা হলো এগেন তারা দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য, তারা তরিকার জন্য, দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে চায়। তো তাদের পথটা একটু কঠিন। তারা আমার মতো গণতান্ত্রিককামী না, তারা আমার মতো মধ্যপন্থী নয়, তারা আমার মতো উদারপন্থী নয়, তারা অনেকটা কঠোর, কঠোর, এবং তারা যেটা চায় সেটা যুদ্ধের মাধ্যমে তারা জয় করতে চায়। এখানেও বাংলাদেশের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে, মাঝে মাঝে করে। তো দুর্ভাগ্য হলো কিছু কিছু বিদেশিরা, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমাদের আরাবিয়ানরা বা মুসলমানরা না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটাকে ব্যবহার করে, তালেবান নামটাকে ব্যবহার করে কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে তালেবান অ্যাকশন করে। অনেক সময় পুলিশকে শক্তিশালী করার জন্য, অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী করার জন্য অনেক সময় এই কাজগুলা করা হয়। যারা অস্ত্র সাপ্লাই করে, যারা গ্রেনেড বিক্রি করে, যারা গোলাগুলি বিক্রি করে, যারা পুলিশদের বিভিন্ন অস্ত্রপাতি বিক্রয় করে, তারা অনেক সময় পুলিশকে আরো বেশি অস্ত্র দেওয়ার জন্য, পুলিশকে আরো বেশি আধুনিকরণ করার জন্য, পুলিশকে আরো শক্তিশালী করার জন্য অনেক সময় তালেবান, সন্ত্রাস, গুপ্ত খুন, রাহাজানি, এইগুলো কাজ ওরা টাকা দিয়ে করায়। তুমি ইন্ডিয়ান সিনেমা দেখলে দেখতে পারবা, ওয়েস্টার্ন ফিল্ম দেখলে দেখতে পারবা, হলিউডের সিনেমা দেখতে পারবা, কি করে অপরাধ বিভিন্ন দেশে তারা ছড়ায় দেয়। এর পিছনে কাজ করে অস্ত্র সরবরাহকারীরা, যারা অস্ত্র বেচা কিনা করে, তারা এই ধরনের সন্ত্রাসী কাজ করে। সন্ত্রাসী কাজ করায় দিয়ে তারা সরকারকে বুঝাতে চায়, জনগণকে বুঝাতে চায় যে তোমার অস্ত্র কিনতে হবে, পুলিশের শক্তিশালী করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে, না হলে তোমার সামনে বিপদ চলে আসবে। বর্তমান সরকার ইতিমধ্যে তাদের সকল অবস্থান লেজি গুবরে করে ফেলেছে। এখন তারা অবশ্যই ক্ষমতা ধরে রাখতে হলে তাদের প্রশাসনকে, তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, তাদের পুলিশকে শক্তিশালী করতে হবে। আর শক্তিশালী করতে হলে তাদেরকে অস্ত্র কিনতে হবে, গোলাবারুদ কিনতে হবে। অস্ত্র গোলাবারুদ কিনতে হলে বিভিন্ন তালেবানি অংশ হচ্ছে, বিভিন্ন সন্ত্রাস হচ্ছে, বিভিন্ন গুম খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলার ব্যাপ্তি করাইতে হবে। এগুলা ব্যাপ্তি করাইতে হলে অবশ্যই এই ধরনের ঘটনা ঘটাতে হবে। যে ভাই যে বলছেন, এগুলার জন্য অবশ্যই এই 64টা জেলায় আবার নতুন করে এরকম একটা কার্যক্রম হয়তো শুরু করতে পারে কেউ। এটা আলামত, অসম্ভব কিছু না। আমাদের ভারতীয় প্রতিবেশী বন্ধু রাষ্ট্র এই ব্যাপারে উস্তাদ, এই ব্যাপারে তারা অনেক অনেক উস্তাদ। তারা ভেরি ভেরি ডিপ স্টেট। কত বড় ডিপ স্টেট সেটা মাপার, প্রশান্ত মহাসাগরের সমান গভীরতা ওদের। আমি সরি খোলামেলা বললাম। কাজে এছাড়াও অনেক ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকানরা তো আছেই, ইসরায়েল পর্যন্ত এখানে করে। কারণ অস্ত্র সরবরাহকারীরা সবাই এক, সকল অস্ত্র সরবরাহকারীরা সারা বিশ্বে তারা এক। তারা অস্ত্র বিক্রি করার জন্য এগুলা করে থাকে। এগুলা প্ল্যান্টেড, রুটেড এবং অত্যন্ত অর্গানাইজড হইতে, অত্যন্ত মেটিকুলাস ভাবে এগুলো করানো হয়। আমরা সেটা শিকার হতে যাচ্ছি। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা উন্নতি করার সুযোগ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দেখাতে পারছেন না। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলার ব্যাপারে সর্বজন গ্রহণযোগ্য কোন বক্তব্য দিতে পারেন এখন পর্যন্ত। তিনি এখন পর্যন্ত বিরোধী দলের কনফিডেন্স আর্ন করতে পারেন নাই। উনি এখন পর্যন্ত অনেক মানুষের আস্থা অর্জন করতে পারেন নাই। উনার অনেক কার্যক্রমকে মানুষ দুর্নীতির সঙ্গে তুলনা করে।
উনি উনার সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সম্বন্ধে এখন প্রকাশ্যে উনার সম্বন্ধে, উনার ছেলের সম্বন্ধে, উনার সেই এসআলমের সংযোগ সম্বন্ধে মানুষ প্রকাশ্যে বলা বলি করছে। ফলে উনার প্রতি জনগণের আস্থা বলতে গেলে একদম শূন্যের কোঠায়। ফলে উনার নির্দেশগুলো পুলিশ মানতেও কেন জানে পুলিশ একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। এই মুহূর্তে যারা সালাউদ্দিন সাহেবের শুভাকাঙ্ক্ষী, যারা সালাউদ্দিন সাহেবকে সফল দেখতে চায়, তারা বাংলাদেশে বিভিন্ন অপরাধ সংগঠিত করে এরকম সিরিজ বোমা চালিয়ে সালাউদ্দিন সাহেবকে কঠোর হওয়ার জন্য, পুলিশের প্রতি চড়াও হওয়ার জন্য, পুলিশকে আধুনিক অস্ত্রপাতি কিনে আনার জন্য, যেখানে অস্ত্রপাতি কিনতে পারলে কমিশন বাণিজ্য হয়, সেটা করার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রকৃত অর্থে কোন রকম ডেডিকেটেড তালেবান বাংলাদেশে নাই, আল কায়দা নাই, এগুলা ইসলামিক কোন শক্তি বাংলাদেশে জঙ্গি নাই। কারণ ইসলামিক শক্তি এখন এই 4-5 জনের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। জামাত ইসলাম, তারপরে হলো খেলাফতে মজলিস, তারপরে আমাদের চরমনের পীর সাহেব এবং আমাদের হেফাজতে, এদের বাইরে কোন ইসলামিক শক্তি তুমি কল্পনা করতে পারো টিকতে পারবে? টিকতে পারবে? আজকে এরা যদি বাংলাদেশে কোন অশান্তি না চায়, কারো পক্ষে ইসলামিক নামে এখানে দাঁড়াতে পারবে? এগুলো ইসলামিক হাওয়ায় উড়ে যাবে। এগুলা সরকারের এবং কোন বিদেশি রাষ্ট্রের চাল, এইগুলা দিয়ে নিউজ করানো হচ্ছে। এইগুলোতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এই সমস্ত আল কায়দাদেরকে আমরা জনগণ এগুলাকে দমন করতে পারবে। তার জন্য পুলিশ শক্তিশালী করার কোনো দরকার নাই, অস্ত্রপাতি কেনার কোনো প্রয়োজন নাই, গোলা বারুদ কেনার কোনো প্রয়োজন নাই। আমাদের এখন বিদ্যুৎ দরকার, আমাদের এখন তেল দরকার, আমাদের এখন খাদ্য দরকার। আমরা গুলি চাই না, আমরা আজকে ওই গ্রেনেড কিনতে হবে না, আমরা অস্ত্রপাতি কেনার দরকার নাই, আমাকে পুলিশ শক্তিশালী করার দরকার নাই, আমার খাদ্য মন্ত্র শক্তিশালী করা দরকার, আমার বিদ্যুৎ মন্ত্র শক্তিশালী করা দরকার, আমার বিদ্যুৎ মন্ত্রীকে তার রাস্তায় নিয়ে আসতে হবে। আমার বিদ্যুৎ প্রয়োজন। আজকে সারা বাংলাদেশে হাহাকার চলতেছে বিদ্যুতের জন্য। আপনি জানেন না সারা বাংলাদেশের মানুষের কি অবস্থা। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ থাকে, 16 ঘন্টা 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই কথাগুলো বলা যায় না। এবং আপনার সবচেয়ে বড় দুঃখজনক হলো, দুর্ভাগ্য হলো, মেইন মিডিয়া গুলা, পত্র পত্রিকা, টেলিভিশনে সেগুলো প্রচারও করে না। সেগুলো প্রচারও করতে পারছি না আমরা। জনগণ একটা বিভীষিকার মধ্যে পড়ে আছে। জনগণের জীবন আজকে ত্রাহিত অবস্থা। একদিক দিয়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, অন্যদিকে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, অথচ ভূতলে বিল আছে। এখানে মন্ত্রীর কোন রকম নাই। আবার তেল বিক্রি করে দিচ্ছে, তেলের ব্যবসায়ীরা তেল ছেড়ে দিচ্ছে, সেখানেও তেলের দাম হু করে বেড়ে যাবে। সবকিছু মিলে সরকার সবকিছু লেজে গুবরে করে ফেলতেছে। আমাদের জননেতা, আমাদের বিরোধী দলীয় নেতা জনাব শফিকুর রহমান সাহেব বারবার সংসদে বারবার বলছেন এবং জনসভায় মিটিং করে বলতেছেন, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা এই সরকারকে ফেলতে চাই না। যেমন দেখেন উনি কর্মসূচি দিয়েছে সে আগামী ডিসেম্বর পর্যন্ত। তার মানে ডিসেম্বর পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। 11 দল যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি আগামী নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন সরকার কি করে। তার মানে উনি তো সরকার পতনে আন্দোলন ডাক দেন নাই। উনি বলতে চাচ্ছেন আপনি না পারলে আমাদেরকে বলেন, আমাদেরকে ডাকেন, আমরা সাহায্য করব। এই আমি আমার কটিয়াদির পলিটিক্যাল রাস্তায় সরকার করতে পারে নাই, আমাদের এলাকার মাননীয় এমপি সাহেব করতে পারেন নাই। উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আইসা উনার জনগণ দেখাই দিতে পারলে, জনগণের সমাগম করতে পারলে, আমাদের স্থানীয় সংসদ সদস্য জাওয়াদ সাহেব প্রকাশ্যে বলেছেন, ভিডিওতে বলেছেন যে তারেক রহমান সাহেবের সফরের পরে উনার কাছ থেকে জনগণ যা চাইবে তিনি তাই দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আগামী 16 তারিখ কটিয়াদির পাকুন্দিয়া ভিজিট করে আসার পরে আমাদের যা প্রয়োজন হয় আমাদের অ্যাডভোকেট জাওয়াল সাহেব অবশ্যই সরবরাহ করবেন বলে ওয়াদা করেছেন। কদিন আগে উনি পারেন নাই, উনি ব্যবস্থা করতে পারেন নাই। অনেক বিএনপি নেতা আমার টেলিফোন করে বলছে, স্যার কিছু একটা করেন। তাদের ডাকে আমি গিয়েছি, গিয়ে জামাতের মাধ্যমে আমরা রাস্তা রিপেয়ার করে দিয়ে আসছি। প্রয়োজনে আরো যাব, আরো যদি কিছু চান, সাহায্য চান, আমরা করবো। দেশটা তো আমাদের, এ রাস্তাটা আমরা হাঁটি। যদি জামাত তো না করবে না, যদি সরকার করতে না পারে, আমরা তো সরকার ট্যাক্স দেই। সরকার যদি বলে ঠিক আছে আমার ট্যাক্সের টাকা যাদের আমরা দিতে হবে, আমরা করে ফেলবো। তাছাড়া আমাদের জাকাত ফান্ড আছে, আমাদের তো ব্যক্তিগত জাকাত দিতে হয়, মানুষকে দয়া দাক্ষিণ্য করতে হয়, দান খয়রাত করতে হয়। আমরা সেইগুলো না হয় জনকল্যাণে ব্যয় করলাম।
একজন ব্যক্তিকে খয়রাত দেওয়ার চেয়ে রাস্তাটা বাড়াই দিলাম, অসুবিধা কি আছে? আমরা করতে রাজি আছি, জামাত ইসলাম সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, যা চান তাই দিয়ে আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। এই কথা আমার না, এই কথা বলেছেন জননেতা জামাত ইসলামের আমির, সংসদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ওনার নির্দেশ আমাদের জন্য জীবন। উনি যেটা বলবেন আমরা জীবন দিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ করবো। আপনি সরকার যদি কোনো সমস্যা দেখেন, যে কোনো ধরনের সমস্যা আপনি দেখেন, সরকার আমাদের নেতার সঙ্গে বসেন, বিরোধী নেতার সঙ্গে বসেন, আলোচনা করেন, সমাধান অবশ্যই পাবেন। আমরা চাই না জনাব তারেক রহমান সাহেব ব্যর্থ হোক, আমরা চাই না দেশমাতা খালেদা জিয়ার সন্তান ব্যর্থ হোক, আমরা চাই না আমাদের সফলতম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সন্তান ব্যর্থ হোক। এটা আমাদের দুর্বলতা। আমরা যে যেখানে থাকি না কেন, যে দল করি না কেন, এটা আমাদের দুর্বলতা। এটা আমাদের কিছু মনে করেন যে আপনাদেরকে তেল দিচ্ছি তা না ভাই, এটা আমাদের দুর্বলতা, আমরা পারবো না। কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রীরা যেভাবে একের পর ব্যর্থতা দেখাচ্ছে, এক বেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সে কি বলছে না, সে বলছে গত 17 বছরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সবাইকে নাকি উনি সরকারি ভাতা দিবেন, যেন সরকারি অর্থটা ওনার পৈতৃক সম্পত্তি। একটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যার খুদের টাকা নাই, খুদ কেনার পয়সা নাই, যে যুদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিতে পারে না, যে জুলাই যোদ্ধাদেরকে ভাতা দিতে পারে না, যে জুলাই আহত মানুষদের ভাতা দিতে পারে না, তাদেরকে 2 দিনের রুটির ব্যবস্থা করতে পারে না, চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, সেই বেটা বলে 17 বছরে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে সবাই সরকার থেকে ভাতা দিবে। এই অতি কথন মার্কা মন্ত্রীগুলোকে দিয়ে তো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডুবানো ছাড়া তারা কিছুই করতেছে না। এই বক্তব্যটা কার উদ্দেশ্যে দিলেন, কাকে খুশি করার জন্য দিলেন? এটা যদি আপনি জুলাই যুদ্ধতে বলতেন তাহলে তো আসতো। কাজে আমি বলবো, আমি মনে করি আজকে ঐক্যমতের প্রয়োজন আছে, সবাই মিলে আজকে দেশ শাসন করা দরকার আছে। আমরা গত 17 বছরে যে কাজগুলো করতে পারি নাই, আসলে সবাই দলবদ্ধ হয়ে করি। প্রয়োজন বলে আওয়ামী লীগকেও ডাকেন, আওয়ামী লীগের অনেক অভিজ্ঞতা আছে, তাদের কাছে অর্থ আছে, বৃত্ত আছে, তাদেরকে সুযোগ দেন। আওয়ামী লীগের অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে যারা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদেরকে সুযোগ দেন। ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করেন। এই সরকার অফিসার থেকে ঢালাও ভাবে চাকরি থেকে বের করে দিয়ে তো ভালো হচ্ছে না। এরাই তো আগামী দিনে আপনাদের জন্য ক্ষতি করে দাঁড়াবে। আপনি যদি 17 বছর আগের অফিসারকে পুনর্বাসিত করতে পারেন, আপনি যদি সেনাবাহিনী থেকে বের করে দেওয়া অফিসারকে যদি আপনি জাতীয় নিরাপত্তা বানাতে পারেন, আপনি যদি 17 বছর আগে ডিপ্টি সেক্রেটারি বেরিয়ে গেছে তাকে মুখ্য সচিব বানাতে পারেন, তাহলে আগামী দিনে এই যে সচিব থেকে বের করতেছেন, এই যে জনসংখ্যা বের করতেছেন, এটা কি হবে? এটা তো প্রতিটা মন্ত্রণালয় এসে বসে আবার সচিব হয়, মন্ত্রী হবে, আবার আমাদেরকে সেই ওখানে নিয়ে যাবে। এটা ভুল পদক্ষেপ। আওয়ামী লীগকে দমন করার দায়িত্ব আপনাকে নেওয়া দরকার নাই। ওটা জুলাই যুদ্ধরা করেছে, জুলাই যুদ্ধ শেষ। আমরা নতুন যুদ্ধ করব, আমরা নতুন করে আমার দেশকে করব। কাজে একটু শেখ হাসিনার প্রসঙ্গ এবং ঢাকা দিল্লি যে একটা ঠান্ডা লড়াই, এই প্রসঙ্গটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। এখানে শেখ হাসিনার ব্যাপারটা তো খুব পরিষ্কার। শেখ হাসিনা বলেছেন উনি বাংলাদেশে আসবেন, এবং আসার ব্যাপারে ভারত সরকার বলেছে আসতে কোনো আপত্তি নাই। তিনি যদি আগামী ডিসেম্বরে বাংলাদেশে চলে আসেন তাহলে সকল জল্পনা কল্পনা অবসান হয়ে যাবে। যুদ্ধ করে বাঁচতে হবে, যে বাঁচবে, লড়াইয়ে যে জিতবে সে সিকান্দার হবে, লড়াইয়ে যে জয়লাভ করবে সেই আগামী দিনে দেশের কর্ণধার হবে। সাবেক প্রধানমন্ত্রী সাহেবা হয়তো প্রয়োজনে তার যুদ্ধক্ষেত্রে স্ট্র্যাটেজি অনুযায়ী উনি ঢাকার থেকে সরে গেছেন, দিল্লি চলে গেছেন। অতীতে আমরা এমন অনেক দেখেছি, অনেক নেতা চলে গেছেন। আমরা দেখেছি চন্দ্রগুপ্তের ছেলে চন্দ্রগুপ্ত যখন রাজ্য হারাইছে, তার ভাই নন্দ যখন ক্ষমতা নিয়ে নিছে, 2014 সালে 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 2014 সালে
তখন চন্দ্রগুপ্ত চলে গেছিল পারস্যে। পারস্যে তখন সেলুকাস ছিল পারস্যের সম্রাট। সে পারস্যে গিয়ে সে যুদ্ধবিদ্যা শিখছে, সেখানে গিয়ে চাকরি করেছে, সেলুকাসের সঙ্গে দেখা করেছে। সেলুকাস তাকে প্রথমে গুপ্তচর মনে করে তাকে গ্রেফতার করে নিয়ে আসছিল, যে তুমি অস্ত্রবিদ্যা শিখতেছো, তুমি এগুলো শিখতেছো কেন? চন্দ্রগুপ্ত বলছে, না, আমি শিখতে আসছি এই জন্য যে আমি আমার ভাইকে পরাজিত করে আমি ভারত শাসন আবার নিতে চাই। তখন চন্দ্রগুপ্তকে সেলুকাস সাহায্য করেছে, কারণ সেলুকাসের শত্রু ছিল নন্দ। যেহেতু শত্রু তুমি, তো সেলুকাস চন্দ্রগুপ্ত সাহায্য করেছে। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত আইসা নন্দকে পরাজিত করে সে ক্ষমতায় আসছে। একইভাবে আমরাও বিএনপি লন্ডনে গিয়ে পশ্চিমা রাষ্ট্রদের সাহায্য সহযোগিতা নিয়ে 17 বছর সংগ্রাম করে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা শেখ হাসিনাকে পরাজিত করতে পেরেছি, বিতাড়িত করতে পেরেছি। এখন আমরা কে কিভাবে ব্যবহার হয়েছি এটা তো বড় কথা না, এটার ভিক্টরিয়াস তো জয়িত হয়েছেন তারেক রহমান সাহেব। ডক্টর ইউনূসকে আমরা মাঝখানে আনছিলাম, উনি তো চরম ব্যর্থ হয়ে গেছেন। উনি তো অধূর্ব শাসক হিসেবে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবেন। অনেক শাসক এরকম টেম্পোরারি 3 মাস 6 মাসের জন্য আসছে। 3 মাসের জন্য শাহাবুদ্দিন সাহেব আসছিল, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, যার নাম আজ স্বর্ণাক্ষর লেখা আছে। তার শাসন আমলটাকে সবাই বলে সর্বোচ্চ একজন ভালো শাসক ছিলেন। অথচ 1.5 বছর চালায় গেলেন জনাব অধর্ব সম্রাট ডক্টর ইউনূস সাহেব, তার সাঙ্গভঙ্গ নিয়ে, কতগুলো বেইমান সাঙ্গভঙ্গ নিয়ে, যারা এনসিবির সঙ্গে এই জুলাই যুদ্ধের সঙ্গে বেইমানি করেছে, তারা আজকে ক্ষমতাটা জনাব তারেক রহমান সাহেব তুলে দিয়ে গেছে। কাজে এটা আমি জনাব তারেক সাহেবকে মনে করব যে ওনার বুদ্ধি, ওনার মেধা, ওনার কৌশল, উনি সেটা করতে পেরেছেন। কিন্তু অধর্বত জাতিটাকে ডুবাই দিয়ে গেছে। 1.5 বছরে জুলাই এই বিপ্লবকে ব্যর্থ করে দিয়ে গেছে। কাজে আগামী দিনে যদি শেখ হাসিনা কারো না কারো সাহায্য সহযোগিতা নিয়ে ভারতের হোক, ইসলামিক কোন রাষ্ট্রের হোক, আমেরিকার হোক, ইংল্যান্ডের হোক, রাষ্ট্রে ফিরে আসে, কিন্তু অস্বাভাবিক কিছু না, অসম্ভব কিছু না, আসতেও পারে। আমি কেন যাবো তাকে বাধা দিতে? আমি তো তার প্রতিদ্বন্দ্বী নয়। তবে দেশের জনগণ বুঝবে যে সেটাই গ্রহণযোগ্যতা আছে কি নাই। সেই জনগণের মন জয় করে ফিরে আসতে পারে। আমার তো এখানে বাধা দেওয়ার কিছু নাই। আর বাধা দিয়ে আমি করবো নাকি? আমি একা কি বাধা দিব? কাজে আমি কাউকে বাধার রাজনীতি বিশ্বাস করি না। আমি মনে করি শেখ হাসিনার বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণকে নিয়ে তার ভাগ্য নির্ধারণ করা উচিত। উনি এই সংগ্রামে শরিক হওয়া উচিত, ওনাকে মোকাবেলা করা উচিত, জনগণের সামনে এসে বলা উচিত তিনি কি করেছেন, কি করতে পারেন নাই, কেন পারেন নাই, এগুলো জনগণ বলুক। জনগণ যদি ওনাকে গ্রহণ করে, কেউ তো কিছু বলার নাই। আর তৃতীয়, তুমি যেটা বলছো যে মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে যাবেন কি যাবেন না, এই ব্যাপারে আমি তো বক্তব্য আজকে 1 মাস ধরে দিয়ে আসতেছি, 1 মাস ধরে পরিষ্কার করে বলে আসতেছি, ভারত আমাদের প্রতিবেশী, এটা আমরা অস্বীকার করতে পারবো না। এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, এটা 3টি বিষয়ে, 3টির উপর নির্ভর করে। একটি, সে যদি তোমার প্রতিবেশী, তার সঙ্গে তোমার প্রতিবেশী সম্পর্ক রাখতেই হবে, এটা তো আমি খণ্ডাতে পারবো না। এখন সেই সম্পর্কটা ভালো হবে কিনা মন্দ হবে, এটা নির্ভর করে 2টি দেশের রাষ্ট্রপ্রধানদের এবং জনগণের আশাকাঙ্ক্ষার উপরে, জনগণের চিন্তা চেতনার উপরে। 2টি রাষ্ট্রের জনগণ যদি পরস্পরকে বিশ্বাস করে, আস্থা আনে, এবং সরকাররাও যদি 2 দেশের জনগণের কল্যাণের জন্য, আস্থার জন্য, ভালোর জন্য কাজ করে, তাহলে অবশ্যই সুসম্পর্ক হইতে পারে। আর যদি তারা ভালোর জন্য কাজ না করে, তাহলে বৈরী সম্পর্ক হবে, কিন্তু কথা নাই, করলাম না কাজ, আমরা তোমার সাথে দেখা করলাম না, আলোচনা করলাম না, আমি সুসম্পর্ক করলাম না, তার মানে তো বৈরী সম্পর্ক হওয়ার কোনো কারণ নাই। আমি সম্পর্ক রাখলাম না, তোমার বাড়িতে গেলাম না, তুমি আমার বাড়িতে আসলা না, ঠিক আছে, তুমি প্রতিবেশী, তুমি তোমার বাড়িতে থাকো, আমি আর বাড়িতে থাকি। আমার যদি ঘাটের পানি লাগে, আমি আরেক ঘাট থেকে আনবো, তোমার কাছ থেকে আনবো না, ঠিক আছে। তোমার সঙ্গে আমার প্রতিবেশী আসো, প্রতিবেশী থাকো, আমার সঙ্গে তোমার সম্পর্ক এটুকুই, এটা আমরা পরিষ্কার বলতে পারি। আর যদি কেউ মনে করে না তার সঙ্গে বৈরী সম্পর্ক করতে হবে, আমি তো এটা পারবো না, আমি এটা সমর্থন করতে পারবো না। আমি এত শক্তিশালী হই নাই। এই দেশের মুসলমানরা, আমরা মুসলমান ধর্ম গ্রহণ করছি কখন? যখন পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী শক্তি ছিল তুরস্কের সুলতানেরা।
আমরা তো 570 খ্রিস্টাব্দে মুসলমান হয় নাই। এই বাংলার মানুষ 570 খ্রিস্টাব্দে মুসলমান হয় নাই, 600 খ্রিস্টাব্দে হয় নাই, 400 খ্রিস্টাব্দে হয় নাই, 800 খ্রিস্টাব্দে হয় নাই, 900 খ্রিস্টাব্দের পরে যখন সুলতানরা তুরস্কের সাম্রাজ্য তৈরি করলো, যখন সিরিয়া থেকে, ইরাক থেকে, সৌদি আরব থেকে রাষ্ট্রীয় ক্ষমতা তারা তৎকালীন তুরস্কে নিয়ে গেল, তারপরে যখন তারা ইস্তাম্বুল দখল করলো, তখন পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি হয়ে দাঁড়ালো। সবচেয়ে বড় শক্তি ছিল তখন তুরস্কের সুলতানেরা। এই সুলতানি আমলে আমরা বাংলাদেশে মুসলমান হওয়া শুরু করলাম। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে আসলো, আমাদের পরবর্তীতে বিভিন্ন পীর আউলিয়ার আসলেন। আমরা 1000 সন থেকে মুসলমান হওয়া শুরু করলাম। তারপরে দিল্লির সম্রাট হইলো মুঘলরা, দুর্দ্বন্দ্ব প্রতাপ, সারা ভারতবর্ষে তাদের শাসন চলেছে। আমরা তাদের সঙ্গে মুসলমান হিসাবে আমরা শক্তি দেখিয়েছি, আমরা দলে দলে মুসলমান হয়েছি, কারণ তখন শক্তি ছিল মুঘল মুসলমানেরা। ফলে দুইটি বড় শক্তির কারণে 1000 সন থেকে 1857 সন পর্যন্ত আমরা একাধারে শক্তি দেখিয়েছি। কিন্তু 1757 সনে আমরা এই মির্জাফরদের কারণে, মুসলমানদের বুকামির কারণে, ব্যর্থতার কারণে আমরা হেরে গেলাম ইংরেজদের কাছে। আমাদের স্বাধীনতা, আমাদের সবকিছু বিসর্জন হওয়া শুরু করলো। তারপরে 1858 সনে যখন সিপাহী বিদ্রোহের পরে মুঘল সাম্রাজ্য বিতাড়িত হলো, তখন ভারতের সবচেয়ে বিড়ম্বিত জাতি, সবচেয়ে দুর্গস্তগত জাতি, সবচেয়ে কি বলে ক্ষতিগ্রস্ত জাতি হয়ে গেল মুসলমানেরা। সারা ভারতবর্ষের মুসলমানরা, ইনক্লুডিং বাংলাদেশের মুসলমানরা, আমরা হয়ে গেলাম নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত। তারপরে আমরা দাবি করলাম ভারতকে ভাগ করতে হবে মুসলমান ভিত্তিক রাষ্ট্র হিসাবে। সেখানেও আমাদের প্রতি প্রবঞ্চনা করা হলো, প্রতারণা